এয়ারপোর্টের গোলমালের জন্য এটা অন্য ফ্লাইটে আটকে গিয়েছিল। এটা আমাকে দিতে বলল, এই জন্য দিয়ে গেলাম। নীতি প্রীতি, চলে যা তোরা, ভাবিকে ঘুমাতে দে। সৌভিকের কথায় দু বোনই সেখান থেকে চলে আসলো। আসার আগে মেহনুরকে ভালো করে বুঝিয়ে দিল কিছু দরকার হলে সাথে সাথে তাদের ডাকতে যেন দেরি না হয়। মেহনুর কম্বল সরিয়ে শোয়া থেকে উঠে বসলো। মাথাটা দুহাতে চেপে কিছুক্ষণ গভীরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিল। শরীরটা খুবই শক্তিহীন লাগছে, মাথাটাও ভনভন করছে। শেষ রাতের সময় চলছে এখন। এই উছিলায় রুমে ঢুকছে হিম জাগানো বাতাস। ঠান্ডা বাতাসটা সুইয়ের মতো খোঁচাচ্ছে, ভালোই শীত লাগিয়ে দিচ্ছে। মেনুর খোলা দরজাটা বন্ধ করার জন্য ফ্লোরের উপর দু পা ফেলল। হাতে ভর দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজার স্লাইডিং ডোরটা টেনে নিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। অনেক চিন্তাভাবনার পর, অনেক যুক্তি মেলানোর পর সিদ্ধান্ত নিল লাগেজটা খুলে দেখা উচিত। লাগেজের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিল মেহনুর। সেটা নম্রভাবে ছেড়ে দিয়ে হাত দুটো এগিয়ে লাগেজটার হ্যান্ডেলটা আঁকড়ে বিছানার কাছে টেনে আনলো। বিছানায় তুলতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে গেল। লাগেজটা প্রচুর ভারী। আচ্ছা, এটার মধ্যে কি রাগ ভরে ভরে পাঠিয়ে দিয়েছে, নাকি রাগের সাথে ওই কাঁচের গুঁড়াগুলো ভর্তি করে পাঠিয়েছে? মেহনুর সরু আঙ্গুলগুলো লাগেজের চকচকে দেহের উপর রাখলো। ঠান্ডা শক্ত লাগেজটা ছুতেই কেমন একঘোর আবেশে প্রসন্ন হয়ে বন্ধ হয়ে গেল বাধাক্লিষ্ট চোখ দুটো। চোখের সামনে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। সেখানে কোনো আলো দেখতে পেল না মেহনুর। হঠাৎ অন্ধকারের মাঝখানটা যেন চিরে যেতে লাগলো। চিরটা বড় ফাঁক গলে ভোরের আলোর মতো উজ্জ্বলতা ভেদ করে এলো। হঠাৎ এক লহমায় সকল অন্ধকার ধূলিসাৎ করে ভোরের আলোয় ফুটে উঠল সব কিছু। সেই পুরনো কথা, সেই পুরনো দিনগুলো মনে পড়ল তখন। হাসি হাসি চোখে বাঁকা হাসিতে তাকিয়ে আছে মাহাতিম। চোখের মণি জুড়ে তার হাসি হাসি চোখ দুটোর চাহনিটা মিলে আছে। হঠাৎ মুখটা ধীরভাবে এগিয়ে এনে ফিস ফিস আওয়াজে বলল, অজ্ঞাত পরিচয় আমার, অচেনা ছিলাম একদিন। দিক বিদিক জানত মানুষ, তুমি আমি কেউ নই। সময় যেন ছল খাটালো, ধরিয়ে দিল সবই। তোমায় মন বাড়িয়ে ছুঁই মেহনুর, মন বাড়িয়ে ছুঁই। চোখ খুলল মেহনুর। সিলভার চেইনটা ধরে এক টানে বাম থেকে ডানে ঘুরিয়ে আনলো। লাগেজের উপর পার্টের অংশটা দু হাতে ধরে আস্তে করে উপরে ওঠাতে লাগলো মেহনুর। লাগেজ ধীরে ধীরে খুলে যেতে নির্লিপ্ত চাহনিতে থমকে গেল। চিরকুটের মতো চারকোনা হলুদ কাগজটা সবার আগেই দৃষ্টি কেড়ে নিল ওর। সেখানে সুবিন্যস্ত শব্দে নীল কালিতে লেখা ছিল, আমার ভাগ্যবতী বউ, আমার চিরসঙ্গিনী, আমার মেহনুর আফরিনকে 18 সালের ভালোবাসা। শোকাহত বাড়ির মতো নিস্তব্ধ ছিল 10টা নাগাদ। মাঝরাতের সেই ভয়াবহ ঘটনার পর ভোর রাতে ঘুমাতে পারেনি কেউ। সকালের আলোটা গগনপটে ছড়িয়ে পড়লে তখন যেন ঘুম ঘুম ভাব হলো, কিন্তু ঘুমকে তখন পাত্তা দেওয়ার মতো অবস্থা ছিল না কারোর। বিছানায় এপাশ ওপাশ করতেই ফোনের বিপ আওয়াজে চমকে উঠল আটমাথা। ফোনের উপর চোখ বুলাতেই সব ফেলে হুড়মুড়িয়ে উঠল। একসঙ্গে নিজ নিজ রুমের ওয়াশরুমে ছুটল তারা। বাড়ির ঠিক বাগান সাইডটায় জড়ো হলো। সূর্যহীন আকাশটা শীতের আবরণে ঘুমিয়ে আছে। কুয়াশাচ্ছন্নে আবৃত হয়ে আছে চারপাশ। বাড়ির সদর দরজা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ডানে বাঁক নিল সবাই। যার যার হুডির পকেটে সবারই হাত গোজা। মাথায় কেউ হুডি টেনেছে, কেউ পেঁচিয়েছে। শিশির জমা ঘামের উপর পা ফেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে এক এক করে জড়ো হলো তারা। মুখে কারোর রানিং, নিঃশ্বাসের সাথে সাথে নাক দিয়ে ধোঁয়ার মতো বেরোচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় নাক দিয়ে আগুনের রেশ ফুটছে। কনকনে শীতের সকালে দেয়ালহীন পাকাপোক্ত কটেজটার সামনে এলো সবাই। এটা মাহাতিম নিজের জন্য বানিয়েছে। গোলাকার কটেজটা সুউচ্চ হলেও চতুর্দিকে দেয়াল দেয়া নেই। কটেজে ঢোকার জন্য একপাশে 3টে সিঁড়ি দেয়া আছে। কেউ সিঁড়ি দিয়ে শালীনভাবে উঠতে পারে, আবার কেউ ঘাস থেকে পা বাড়িয়ে এমনিতেই কটেজে ঢুকতে পারবে।
মেয়ে দল যেহেতু কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে, তাই নীতি, প্রীতি, ফারিন সিঁড়ি দিয়ে উঠল। বাকিরা নিজেদের মতো পা উঁচিয়ে কটেজে ঢুকে পড়ল। গোলাকার একটা মস্ত টেবিল বেছানো সেখানে। টেবিলের চারদিক জুড়ে 12টার মতো চেয়ার সাজানো হয়েছে। ফাঁকা চেয়ারগুলোতে নিজেদের আসন অধিকার করে আসল জায়গায় দৃষ্টি দিল সবাই। সেখানে তাকিয়ে প্রথম প্রশ্নটা শান্ত গলায় করল তৌফ। মামু, এই সকাল সকাল এই তলবে ডাকলা কেন? এক্সক্লুসিভ কিছু হয়েছে? কথা বলার জন্য গলাটা একটু কেশে শীতের রুক্ষতা কাটালো সৌভিক। হাত দুটো টেবিলের উপর মুঠোবন্দি করে রাখতেই গম্ভীর সূচকে বলল, মাহাতিম এবার গোপন কিছু করছে গাইস, আমি ধরতে পারছি না। কাল রাতে যে রাগটা দেখালো সেটা স্রেফ একপাক্ষিক জেদ ছিল না। ওর আচরণটা আমার সেন্স অন্যদিকে ডিটেক্ট করছে। প্রথমত, ও কখনো 4 মাসের ছুটিতে ঢাকা ফিরে না। দ্বিতীয়ত, অনামিকার ব্যাপারটায় এভাবে রিয়্যাক্ট করে হুল্লোড় দেখাবে এটা আদতেও সম্ভব না। মেহনুরকে ক্ষতি করেনি জানি, এটা যে করবে না শিওর ছিলাম। দ্বিতীয়ত, যেটা খটকা লেগেছে সেটা হলো তাড়াহুড়ো। এই তাড়াহুড়োটা আগে কখনো ওর ভিতরে দেখিনি। ও নেভির কোন পদের কর্মকর্তা এটা নতুন করে আর বললাম না। ওর মাইন্ড ফিটনেস সবগুলো এক্সট্রিম লেভেলে ডিটারমাইন্ড। তার উপরে ও যে ফিল্ডে বিলং করে সেখানে তিল পরিমাণ দয়া দেখানোর দীক্ষা শিখেনি। ও কেন তাড়াহুড়োটা করছে বুঝতে পারছিস কেউ? পালাক্রমে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল ওরা। সৌভিকের দৃষ্টি এখনো পূর্বের মতোই কঠোর। সিয়াম কথাটা আমলে নিয়ে এমনভাবে বলল যেন কাকপক্ষী পর্যন্ত কথাটা ওর শুনতে না পায়। ও কি কিছু নিয়ে ভয়ে আছে? তৎক্ষণাৎ চকিত ভঙ্গিতে সিয়ামের দিকে তাকালো সবাই। এমন অবস্থা দেখে সিয়াম যেন বিষম খেয়ে খুক খুক করে কেসে উঠল। সৌভিকের দৃষ্টি শুধু কঠিনের মতো শক্ত হয়ে রইল। গলার স্বর আগের চেয়েও গম্ভীর করে বলল, আমার মন বলছে ও গোপন মিশনে জড়িয়ে আছে। ও চাচ্ছে আমরা যেন আউট অফ ঢাকা হই। চট্টগ্রামে চলে গেলে ওর কোনো টেনশনই থাকবে না। সেখানে কোনো প্রবলেম হলে যে কোনো সময় স্পেশাল ফোর্স এসে আমাদের উদ্ধার করতে পারবে। কিন্তু ঢাকায় থাকলে সেই টিম আসতে আসতে যা ঘটার সব ঘটেই যাবে। ও যে কী টেনশন করছে সেটা আমি রাত থেকে চিন্তা করছি, ধরতে পারিনি। সৌভিকের কথায় নিজের বাক্য ঠেকিয়ে তেজি সুরে বলল প্রীতি। ভাইয়া সেটাই করুক, তাই বলে কি ভাবির সাথে ওরকম বিহেভ করবে? মেহনুর ভাবি যেমনই হোক, এখানে প্রত্যেকটা মেয়ের নিজস্ব গুণ আছে। কেউ খুব তাড়াতাড়ি অন্যের ইজি হয়ে যায়, কেউ বেশি টাইম লাগায়, কিন্তু ভাইয়ার আচরণটা আমার। সৌভিক এমন কথায় দারুণ চটে গিয়ে বাঁচখাই গলায় বলল, আরে রাখ তোর আচরণ। একটা মানুষ যদি তোর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তুই কি নখ কামড়ে বসে থাকবি? ভাবি কি বোঝে না মাহাতিমের ভেতরে কি চলে? ওর মুখের দিকে ঠিকমতো তাকালেও তো বোঝার কথা ও এখানে বিশ্রাম নিতে আসেনি। একটা মানুষের মধ্যে ন্যূনতম সহ্য থাকে রে। আমি তো নিজেই ভাবি ন্যাকামো দেখে বিরক্ত হয়ে যাচ্ছি। মাহাতিমের মধ্যে যে কি হচ্ছে সেটা নাই বা বললাম। সৌভিকের গরম মেজাজ দেখে আজ কেউই আগ বাড়িয়ে কথা বলল না। প্রীতিও নিজের কথায় বাধা পেয়ে বাকি কথাটুকু গিলে ফেলল। তৌফ এতে ক্ষান্ত রইল না। তেরে এসে যুক্তি ছেড়ে গজগজ সুরে বলল, শালার মাথায় কাজ করতেছে না। এই সব প্যাঁচ যে কেমনে সামলামু, কেমনে যে ঠিক করমু, রাস্তায় তো চোখে দেখি না। তোরা কিছু ভাবছস কেউ? তৌফকে শান্ত করে পাশ থেকে বলল স্বামী। আমার মাথায় একটা বুদ্ধি আছে, স্কিউট করতে হেল্প লাগবে। আমার এখন মাহাদ্বীপ প্রয়োজন। আমি যে টোপ ফেলতে যাচ্ছি সেই জায়গা মতো নিশানা পেলেই সব কিছু ঠান্ডা হয়ে আসবে। স্বামীকে চোখের ভাষায় যেন দক্ষ বুদ্ধির পরিকল্পনা বোঝাচ্ছে। সবাই কিছুক্ষণ মৌনতার সাথে নীরব থাকলো ঠিকই, পরক্ষণে সবার ঠোঁটে ফুটে উঠল আত্মবিশ্বাসের চিন্তামুক্ত হাসি। 9 জন মাথা যখন দিন শেষে একত্র হয় তখন হাজার বিপদের ভেতরেও সুরাহা যেন অন্ধকার চিরে বেরিয়ে আসে। মনের সকল ভয়, ডর, শঙ্কা এমনভাবেই নিঃশেষ করে দেয় যেন আশার আলোতে বলিয়ান হয়ে ওঠে তাদের স্বতন্ত্র প্রাণ। শাওয়ারের সিলভার নবটা বাঁ দিকে ঘোরাতেই ফোঁটায় ফোঁটায় বর্ষণ শুরু হলো।
নবটা মোচড়ে স্পিড খানিকটা বাড়িয়ে দিতেই এবার তুমুল আকারে বর্ষণ শুরু হলো। কৃত্রিম বৃষ্টির ফোঁটাগুলো তুষার কণার মতো ঠান্ডা। ভোর সকালে বরফের মতো কনকনে ঠান্ডা পানিতে গা ভেজাচ্ছে মাহাতিম আনসারি। শীত গ্রীষ্ম কোনোটাই তার নিয়মমাফিক রুটিনকে ছেদ করতে পারে না। টানা 4টা বছর যাবৎ নিজেকে কঠিন নিয়মে আবদ্ধ করার ফল এটা। শার্টের বোতামগুলো ডান হাতে খুলতে লাগলো মাহাতিম। মুখটা শাওয়ারের দিকে উঁচু করে রাখা, প্রতিটি ঠান্ডা তুল্য বিন্দু তার দেহের ভাঁজে ভাঁজে মিশে গিয়ে সিক্ত করতে মত্ত। ঠান্ডা পানি যেন তার চোখ দুটোর দেখা পেয়ে আনন্দে উল্লাসিত। ঠোঁট দুটো যেন ঠান্ডার সংস্পর্শ পেলে সাথে সাথে রক্তিম হয়ে ওঠে। বাঁ হাতে মোটা ব্যান্ডেজ থাকা সত্ত্বেও তোয়াক্কা করে না মাহাতিম। এক টানে সেখান দিয়ে শার্ট খুলে আনে সে। কাটা জায়গাটা আবার যেন চনমনিয়ে বিষিয়ে উঠল। ব্যথায় শুধু বন্ধ চোখ দুটো যেন খিঁচুনি দিয়ে ফের স্বাভাবিক হয়ে গেল। চোখ বন্ধ থাকার পরও মনের আন্দাজ মোতাবেক শার্টটাকে ছুঁড়ে মারল। অমনি জবজবা ভেজা শার্টটা ছলাৎ শব্দ করে ভরা বালতিতে গিয়ে পড়ল। দেয়ালে ডান হাতে ফেলে মাথাটা নিচু করল মাহাতিম। হাত সহ সমস্ত দেহ যেন চিনচিন করে ব্যথা করছে। মাথাটাও ভীষণ টনটন করছে। চোখ খুলে তাকাতে গেলে ভারী ব্যথা এখন। এটা নির্ঘাত গত রাতের ফলাফল, যার দরুন এখন বেখাপ্পা কায়দায় ফাঁসতে হলো। আজকের মধ্যেই সবাইকে কক্সবাজার পাঠাতে হবে। সবাইকে এখান থেকে নীরবে সরিয়ে ফেললে তবেই চিন্তামুক্ত হওয়া সম্ভব। ছুটি নেয়নি, চাইনি, কোনোটাই করেনি মাহাতিম। এখানে আসার পেছনে পূর্ব ঘটনার অপারেশনটা কঠিনভাবে জড়িত। নেভির স্পেশাল ফোর্সের তত্ত্বাবধানে প্রায় 2 বছর আগে যেই অপারেশন ঝিলতলা নামের অভিযান হয়েছিল, সেই ঘটনার চূড়ান্ত পর্ব এবার নিজ হাতে সাজাবে মাহাতিম। রাজধানীর মতো জনবহুল শহরে লুকিয়ে লুকিয়ে অস্ত্র আনাগোনার ব্যবসা করছিল একদল গোপন সংগঠন। ভয়াবহ বিধ্বংসী আক্রমণাত্মক অস্ত্রগুলো তারা বিপুল টাকার বিনিময়ে দেশের যে কোনো প্রান্তে কিছু অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দিচ্ছিল। সরকার ও জনগণের অগোচরে চলছিল বিশাল বড় কারসাজি। কিছু অস্ত্র বিশেষ সুপারিশের ভিত্তিতে সামরিক বাহিনীর জন্য আনা হতো। কিছু অস্ত্র এমনও ছিল যা দেশে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেসব ভয়াবহ নিষিদ্ধ অস্ত্রগুলো নির্দ্বিধায় সকলের চোখে ধুলো দিয়ে পাচার হয়ে যাচ্ছিল। ওসব বিপজ্জনক অস্ত্রের ব্যাপারে যদি একটা মানুষ তিল পরিমাণ ধারণা পেত, তাহলে তার পায়ের তলায় মাটি খসে যেতে সময় নিত না। এমনই একটা সংঘবদ্ধ দলকে ধরার পেছনে সামরিক বাহিনীর বিশেষ দল লেগেছিল। প্রত্যেকটা দেশেই মূলত নেভাল ফোর্স নামে স্পেশাল ফোর্স তৈরি করা আছে। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের মার্কোস, আমেরিকার সিল টিম 6, পাকিস্তানের SSGN টিম ইত্যাদি, যারা মূলত নেভাল ফোর্স স্পেড স্পেশাল ফোর্স। তেমনি বাংলাদেশের জন্য আমাদেরও সফল ফোর্স রয়েছে, নাম সোয়ার্স, যারা আমেরিকার ঘাঁটি থেকে ট্রেনিং নিয়ে আসছে সেই বহু শতক আগে থেকে। তবে এর শুরুটা 2008 সালের দিকে চট্টগ্রামে হলেও আনুষ্ঠানিক জন্ম 2009 সালের দিকে। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়া সোয়ার্স সদস্যদের প্রশিক্ষণটা কোনো সাধারণ ধাঁচের প্রশিক্ষণ নয়। উক্ত প্রশিক্ষণের জন্য বিশেষ ইনস্ট্রাক্টরদের আগমন ঘটে, যারা মূলত আমেরিকা, কোরিয়া, তুরস্ক থেকে এসে থাকে। তাদের চরম কঠোর কাঠিন্য, শক্ত স্বভাবের জন্য তারা দ্য ব্রোট বলেও পরিচিত। একজন সোয়ার্স ক্যান্ডিডেটকে সফল সোল্ডার হিসেবে রূপান্তর করার জন্য এই ব্রোট ব্যক্তিদের বিশেষ অবদান উল্লেখযোগ্য। বলে রাখা প্রয়োজন, প্রশিক্ষকরা কোনো প্রকার নমনীয়তা, কোমলতা, দয়া দেখান না। তারা নির্মমতা এবং ত্রুটির ব্যাপারে অতিমাত্রায় হিংস্র। মূলত সকলেই সোয়ার্স হবার সুযোগ পায় না। ঝরে পড়ার সম্ভাবনা প্রায় 98%। সোয়ার্সের অন্যান্য স্বতন্ত্র ইউনিট সম্পর্কিত তথ্যসমূহ হাইলি ক্লাসিফাইড বিধায় তাদের ব্যাপারে সম্পূর্ণ জানা অসম্ভব। তবে এটুকু নিশ্চিত, এই দল জল, স্থল, আকাশ পথে চলার জন্য সদা প্রস্তুত, সদা তৈরি। এবার ভেলকি দেখানোর আখেরি পর্ব চলে এসেছে। স্বচ্ছ আয়নার সামনে দাঁড়ালো মাহাতিম। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। ডান হাতটা দিয়ে ব্যাক ব্রাশ করে চুলগুলো পেছনে ঠেলে নিল।
শেফটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাও গাল ঘুরিয়ে দেখে ফেলল। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফার্স্ট এইডের খোলা বক্স থেকে এক টানে গজ কাপড়টা বের করলো। ক্ষতের মুখে তুলা চেপে সাদা ব্যান্ডেজের কাপড় দিয়ে বাঁ হাতটা প্যাঁচাতে লাগলো। হঠাৎ ড্রেসিং টেবিলের ওপর ফোন বেজে উঠলে স্ক্রিনে দৃষ্টি দিল সে। হান্নান শেখ। অমনি মুখের স্বাভাবিক আঁচটা বদলে গিয়ে চিন্তার আদলে ছেয়ে গেল তার। মাহাতিম ফোনটা বন্ধ ধরল না। ফোনটা বেহালভাবে বাজতে বাজতে একইভাবে আপনা আপনি কেটে গেল। টানা 3 বার কেটে যাওয়ার পর যখন আর কোনো কল আসলো না, তখন তাড়াতাড়ি নিজের ড্রেসিং সম্পন্ন করে ফোনটা হাতে তুলল মাহাতিম। 1 সেকেন্ডও দেরি না করে কল বসালো জায়গা মতো। সাত সকালে এমন একটি অচেনা নাম্বারের কল পেয়ে অপর প্রান্তের লোক বেশ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। তার চেয়েও দ্বিগুণ বিরক্তি মিশিয়ে বলল, হ্যালো, কে? মাতিম বিরক্তির ধাঁচটা পুরোপুরি ধরতে পারলেও সময় নষ্ট না করে মোদ্দা কথায় আসলো। আরাফাত সাহেব, নেভি ফোর্স থেকে মাহাতিম আনসারি বলছি। এই মুহূর্তে আমার এলাকায় নেটওয়ার্ক জ্যাম করা যায়। টানা 2 ঘন্টার জন্য সব স্থগিত। ড্রপ করার সাথে সাথে কাজটা যেন শুরু দেখি। এই এরিয়ায় যদি একটা কল আসতে দেখি, কিছুক্ষণ পর ইমেইলে অ্যাকাউন্টে নিজের রাস্ট্রিগেট লেটার দেখতে পাবেন। কলকাতার শব্দ হতে সমৃদ্ধ ফিরে পেয়ে চমকে উঠলেন ভদ্রলোক। এখনও আশ্চর্যের ঘোরটা তিনি কাটাতে পারেননি। পরিচয় শোনার পর বস বা স্যার বলে সম্বোধন করে মাপ চাইবেন, সে সুযোগটাও এই নৌ কর্মকর্তা দিল না। কান থেকে ফোন নামিয়ে উক্ত সেল নাম্বারে তাকালেন তিনি। সত্যিই কি মাহাতিম আনসারি কল দিয়েছে? তিনি কত শত পুলিশকে তুড়ি বাজিয়ে ঢপ মেরে দিলেন, অথচ এই কণ্ঠের কাছে এত ঘাবড়ে গেলেন কি করে? কাছের কথা মনে পড়তেই দ্রুত তিনি হন্যে হয়ে ছুটলেন। এক্ষুনি অনেকগুলো কল করতে হবে, একটু দেরি হলেই তার চাকরি নট, একেবারেই সাসপেন্ড। চিন্তিত হান্নান শেখ কপালে রীতিমতো ঘাম ছেড়ে পায়চারি করছেন। হাত দুটো পিচ মোড়া করে আবদ্ধ রেখে একবার এমুখ আরেকবার ওমুখ করে ছুটছেন। বাড়িতে সবাই ঘুম শেষে নিজ নিজ কাজে লিপ্ত। শাহনাজ একটু আগে কলেজের দিকে বেরোলো। সুরাইয়া সাবা ঘরের কাজ দেখছে। সাবা উঠোনে বসে কাঁচা মরিচের বোটা আলাদা করতেই দাদার রুমের দরজা খুলে ভেতরে তাকিয়ে আছে। দাদাকে খুবই চিন্তাগ্রস্ত দেখাচ্ছে এখন। কি নিয়ে চিন্তায় মগ্ন সেটা জানার জন্য খচখচানি হচ্ছে সবার। সাবা কাজের ফাঁকে ফাঁকে বারবার সেদিকে দেখছে। ব্যাপারটা সুরাইয়ার দৃষ্টিতে আটকা পড়লে সাবার মাথায় চারটি মেরে বলে, ওখানে কি কি দেখিস? ওখানে ভাতার দেখিস? সাবা মুখটা বিকৃত করে সুরাইয়ার দিকে তাকালো। সেও পাল্টা প্রতিশোধ হিসেবে সুরাইয়ার দিকে মরিচ ছুঁড়ে মারল। মুখ সামলে কথা বল, আমি ওখানে দাদাভাইকে দেখেছি। তোর মতো খচ্চর ভাবিস নাকি? সুরাইয়া এবার ফুঁসে উঠে বলল, খবরদার আমাকে খচ্চর ডাকবি না সাবা। সাবা আরও রাগ দেখিয়ে আঙ্গুল তুলে চেঁচিয়ে উঠল, তুই আমাকে নাম ধরে ডাকবি না। তোর মায়ের মতো ফাজলামি করলে দাদাভাইয়ের কাছে বিচা লাগাবো। চুপচাপ মরিস কুট, অন্যদিকে চোখ দিলে একবারই কষিয়ে মারব। সাবার হুঙ্কারে চুপটি মারলেও রাগে দপদপ করছিল সুরাইয়া। উঠোন থেকে চেঁচানির আওয়াজ পেয়ে এবার হান্নান শেখ নিজেই ছুটে এলেন। আক্রোশে ভ্রু কুঁচকে বললেন, তোমাদের ঝগড়া কি কোনোদিনও থামবে ভাই? প্রতিদিন তোমরা বোনেরা বোনেরা লড়াই করো। আমার বুড়া শরীরটা এসব দেখলে কি টিকবে? হান্নান শেখের কড়া গলায় দু বোন খামোশ হয়ে মাথা নিচু করল। সাবা অপরাধীর মতো মুখ করে আরও খিঁচিয়ে গেল। সুরাইয়ার অবশ্য গায়েও লাগলো না। সাবা কাচুমাচু ভঙ্গিতে আধো মুখে বলল, দাদু, আজ আমি ভুল করিনি। এই সুরাইয়া আমাকে ইচ্ছে করে রাগায়। দাদু, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? টনক নড়ল হান্নান শেখের। তিনি নিজের চিন্তান্বিত চেহারার উপর স্বাভাবিক চেহারার মুখোশ লাগিয়ে চাপা হাসিতে বললেন, না না, কিসের চিন্তা দাদু? ওই আমার ছোট দাদু ভাইয়ের কথা একটু খুব মনে পড়ছিল। কতদিন ওকে একটু দেখি না। সব সময় তো চোখের সামনেই থাকতো। মনে একটা জোর পেতাম। দূরে থাকে তো, কথাও হয় না। মুখে উদাসী ছাপ ফেলে মলিন করে হাসলেন হান্নান শেখ। তার চলে যাওয়ার দিকে নিরুত্তর ভঙ্গিতে তাকিয়ে রইল সাবা। অন্যদিকে সুরাইয়া দাদার দিকে মুখ ভেঙচি করে তীব্র আক্রোশ বোঝালো,
হান্নান শেখ পুনরায় মলিনতার ছাপ উবে দিয়ে রাগান্বিত মুখায়বে ফিরে এলেন। কলটা ধরল না। আবার মেহনুরের নতুন ফোনটাও বন্ধ। এখন সবার ফোনই নট রিচেবল বলছে। কি চালাকি হচ্ছে ওখানে? ও কি টের পেয়ে গুটি সরালো নাকি? গায়ের রক্ত যেন টকবক করে মাথায় উঠে গেল। তিনি দ্রুত বিছানার তোষক উঠিয়ে গোপন ফোনটা বের করলেন। এবার এটার ব্যবহারের সময় এসে পড়েছে। সূর্যের অবস্থানটা আকাশের মধ্যখানে ঠিক মাথার উপর। ভূমিতে সোনালি আলোটা বেশ প্রখর হচ্ছে। ঘড়িতে ঘন্টার কাঁটাটা 12-র দিকে, মিনিটের কাঁটাটা সদ্য 15-র ঘরটা ছুঁয়েছে। বাড়ির সিঁড়ির কাছে এক সারিতে 3টা গাড়ি থামানো। প্রথমে ভলভো কোম্পানির আভিজাত্যপূর্ণ গাড়িটা আয়েশি স্টাইলে দাঁড়িয়ে আছে। তার পেছনে 10 সিটের পারিবারিক মাইক্রোবাসটা। তার পেছনে দাম্ভিকের চেহারা নিয়ে থেমে আছে জিপটা। রজনী আজ শাড়ি পাল্টে হলুদ 3 পিসের বেশে সেজেছে। স্পা করা চুলগুলো ছেড়ে সানগ্লাসটা মাথায় সেটে রেখেছে। অনামিকার পরনে হাতাহীন কালো কুর্তি, ভেতরের মেইলি পোশাকের স্বচ্ছ চিকন স্ট্রিপ দুটো দু কাঁধের উপর দৃশ্যমান। রজনী নিজেই নিজের গাড়ি ড্রাইভ করবে বলে মার্জাকে সে জোর করে পাশে বসিয়ে নিল। অনামিকার সুপ্ত ইচ্ছেটা জিপের ড্রাইভিং সিটের পাশে বসার ছিল, কিন্তু রজনী সে ইচ্ছেতে পানি ছুঁড়ে চোখ রাঙানি দিয়ে নিজের গাড়িতে উঠিয়ে নিল। মাইক্রোটাকে বিদায় দিয়ে রজনীর ভলভো গাড়িটা সবার আগে ছুটল। তৌফের সাথে ট্যুরের রাস্তা নিয়ে কথা বলতে বলতে আসছিল মাহাতিম। এদিকে মাইক্রোটা আস্তে আস্তে পূরণ হয়ে শেষ। হুট করে কল আসলে বাধ্য হয়ে কল রিসিভ করতে কোনায় চলে যায় মাহাতিম। ততক্ষণে নীতির হাত ধরে নিচে নেমে আসে মেহনুর। গাঢ় নীল রঙের শাড়িটা আজ ভিন্ন কায়দায় পরিয়ে দিয়েছে নীতি। শাড়ির সাথে হুবহু কালার মিল করে মখমলের ছোট হাতার ব্লাউজ। নীল জামদানি শাড়িটাকে লেহেঙ্গার মতো পরিয়ে দিয়েছে। অনেকটা লেহেঙ্গার ওড়না যেমন ঘুরিয়ে এনে বুকের সামনে দিয়ে আঁচলের মতো পেছনে ছেড়ে দেয়, ঠিক সেই স্টাইলে যেন শাড়ির বেশভূষা। চুলগুলো সব পেছনে টেনে বেশ মোটা এবং লম্বা একটা বেনি ঝুলিয়ে দিয়েছে। মাথার অগ্রভাগে ছোট ছোট চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়েছে। নীতি ইচ্ছে করে সাজায়নি মেহনুরকে। যে মেয়েটা আকাশের সমস্ত নীলকে একীভূত করে নিজের গায়ে জড়িয়ে ফেলেছে, তার দেহে আলগা রঙের কৃত্রিম সাজটা একদম বেমানানি লাগবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে এই ফাঁকে আরেকবার ব্লাউজটা নিচের দিকে টান মারল, তবুও ব্লাউজটা পেটের চিলতেখানি ফাঁকটা ঘুচালো না। নীতির হাত ছেড়ে পিছু পিছু আসতেই হঠাৎ বাঁ দিকের কোনায় চোখ পড়ল মেহনুরের। সাদা শার্টের টান টান পিঠটা আর চোখে দেখতে পেয়ে চোখ নামিয়ে ফেলল। আজ কেন শার্টের হাত দুটো গোটায়নি? বাঁ হাতটা কি প্রচণ্ড ব্যথা? সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে অন্যমনস্ক মেহনুর শাড়িতে হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। অমনি হাতের নীলগাছি চুড়িগুলো রিনঝিন করে উঠল। নীতি সদর দরজার কাছে এসে পাশের শু সেলফ থেকে দুজনের জুতো বের করতে নিলে পেছন থেকে বাধা দিল মেহনুর। আমার জুতা নিতে হবে না আপু, আমি নেই। আপনি গাড়িতে উঠুন। কথা মতো দ্বিতীয় গাড়িটাও সরাত করে মেইন গেট দিয়ে ছুটে গেল। জানালা দিয়ে গাড়ি যাওয়ার দৃশ্য দেখে চোখ বন্ধ করে চিন্তার ভারী নিঃশ্বাসটা ছাড়ল মাহতিম। কলে কথা বলতে বলতে দরজার কাছে আসতেই দেখল তার সুজোড়া রেডি। কাজটা নীতির ভেবে এক পশলা হাসি দিয়ে কালো শুয়ের খাপে পা ঠুকিয়ে দিল। ফিতা বাঁধার জন্য নিচে ঝুঁকতে নিলে তখনই সরু ফিতাগুলো আয়ত্তে নিয়ে ফেলল একখণ্ড নীল রাজ্যের উষ্ণতা। মাহাতিম অনুভব করলো তার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। তার হাতে থাকা ফোনটা কান থেকে নির্লিপ্তে নেমে যাচ্ছে। কলের ওপাশ থেকে অনবরত বলেই যাচ্ছে, হ্যালো স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আনসারি স্যার, আপনি কি? মাহাতিমের চোখের সামনে যা ঘটল তা চিন্তার বাইরে ছিল। গায়ের রক্ত যেন হিম হয়ে গেছে তার। সে ভাবতে পারেনি, কল্পনাও করতে পারেনি মেহনুর তার জন্য থেকে যাবে। এমনই একটি মুহূর্তে তার জুতো জোড়া নিয়ে ব্যস্ত হবে, সেটা ভাবনার ভেতরেই আনা দুষ্কর ছিল। হাতের ফোনটা থেকে অনেকক্ষণ হ্যালো হ্যালো করে শব্দ ভেসে এলো ঠিকই, শেষে সাড়া না পেয়ে কেটে গেল সেটা। মাহাতিম তখনও আশ্চর্যের রেশ কাটিয়ে স্বাভাবিক হতে পারেনি। তার মনেও পড়ে না এতটা আশ্চর্য তার কর্মজীবনে কোনো অপারেশন চলাকালীন হয়েছিল কি না।
ভেতরের অস্বাভাবিক দুরবস্থাটা চট করে সামলে নিয়ে খিটখিটে মেজাজে গলা তুলল মাহাতিম। তুমি ওদের সাথে গেলে না কেন? কি সমস্যা ছিল ওদের সাথে যেতে? আমার সাথে চালাকি করার চেষ্টা করছো না? যাওনি কেন? মুখ তুলে সরল দৃষ্টিতে তাকালো মেহনুর। তাকিয়ে থাকতেই জুতোর গিঁটটা 2 হাতে টাইট দিয়ে স্থির চোখেই বসা থেকে উঠে দাঁড়ালো। স্মিত হাসে শান্ত গলায় বলল, আমি যে আপনার জন্য অপেক্ষা করছিলাম। এটা শিরশির করে কথাটা যেন বেজে উঠল কোথাও, তবুও সেটা ভাবে সাবে প্রকাশ করল না মাহাতিম। মুখের অবস্থা পূর্বের চেয়েও কাঠিন্য করে হনহন গতিতে মেহনুরের ডান সাইড কেটে সোজা বাইরে বেরোলো। প্যান্টের ডান পকেট থেকে চাবি বের করতে চট করে জিপে উঠে বসলো। বসতেই শরীরটা যেন চিনচিন করে উঠল তার। আবারও গত রাতের ব্যথাটা শিরায় শিরায় সিগন্যাল দিয়ে যাচ্ছে। ব্যথাটা সাধারণ মানুষের জন্য তীব্র, তবে এটা আপাত দৃষ্টিতে তার জন্য কিছুই না। 1 সেকেন্ডের মতো দাঁত শক্ত করে চোখ দুটো বন্ধ রাখল সে। জোরে একটা দৃঢ় ভঙ্গির নিঃশ্বাস ছাড়তে স্টিয়ারিংয়ে 2 হাত রাখল মাহাতিম। যেই স্টার্ট দিয়ে জিপের ব্রেক জনিত ব্যাপারটা চেক দিতে নেয়, তখনই দরজার দিকে দৃষ্টি থমকে স্টিয়ারিংয়ের হাত দুটো শক্ত হয়ে এলো। দরজা দিয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো নীলাভ ছায়ার মানবী। তার মুখটা করুণ লজ্জায় আবৃত হয়ে আছে। দ্বিধাগ্রস্ত দৃষ্টি দুটো ভূমিতে নিক্ষেপ করে পেটের কাছে হাত দুটো কচলাতে কচলাতে জিপের কাছে চলে আসছে। একজোড়া তীক্ষ্ণ বিচক্ষণ চোখ তার আগমন দেখে অনিমেষ নয়ন জোড়ায় তাকিয়ে আছে। নীল শাড়িটার দিকে পর্যবেক্ষণশীল দৃষ্টি দুটো একবার রাখতেই তার মেমোরি সেন্স জানান দিল শাড়িটা তারই কিনে দেওয়া। দূরত্বটুকু পায়ে হেঁটে ঘোচাতেই ড্রাইভিং সিটের পাশে এলো মেহনুর। আর চোখে দেখতে পেল তার ব্যক্তিগত মানুষটা আজ আগের মতো হাসি হাসি চোখে দেখল না। সে একটুও যেন গ্রাহ্য করল না, একবারও চোখ তুলে তাকালো না। মেহনুর যে আজ ব্যতিক্রম করে সেজেছে তা কি চোখে পড়েনি? এই যে ব্লাউজের হাতাটা ছোট পড়েছে, তারই কিনে দেওয়া শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়েছে, বাইরে বেরুলে কখনো পিঠ উন্মুক্ত ব্লাউজ না পরা সত্ত্বেও আজ পড়েছে, এগুলো কি তার চোখে পড়ছে না? মেহনুর মুখ তুলে দেখল মাহাতিম তার দিকে একদম তাকিয়ে নেই। সে জিপ স্টার্টের জন্য চূড়ান্ত প্রস্তুতিটা নিয়ে ফেলেছে। শাড়ি পরে জিপে উঠতে এবারও হিমশিম খেল মেহনুর। মাটি থেকে বেশ উঁচু লেগ স্ট্যান্ডটায় পা উঠাতে ব্যর্থ হচ্ছিল। তার পাটা ফসকে যাচ্ছিল বারবার। ব্যর্থতার অথই জলে হাবুডুবু খেলেও মনে শেষ আশাটুকু ছিল যে মাহাতিম এক্ষুনি হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করবে, কিন্তু আফসোসের গলাধকরণ করে মাহাতিম এসবের কিছুই করল না, বরঞ্চ ঝাঁঝালো গলায় ধমক লাগিয়ে এখানে ফেলে যাওয়ার হুঙ্কার দিয়ে বসলো। দূর থেকে বাগানের ফুলে পানি দিতেই পুরো দৃশ্যটা দেখছিল সিরাজ কাকা। তিনি অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি পানির পাইপ ফেলে গ্যারেজের দিকে ছুটে গেলেন। একই দৌড়ে তিনি বগল চাপা করে লাল বস্তুটা মেহনুরের কাছে এনে রাখলেন। মেহনুর কাঁদো কাঁদো চেহারায় দৃষ্টি ফেলে দেখল তার পায়ের কাছে জিপে ওঠার জন্য একটা টুল রাখা হয়েছে। মেহনুর টুল থেকে দৃষ্টি সরিয়ে ডানে তাকিয়ে সিরাজ কাকার দিকে তাকালো। বৃদ্ধ সিরাজ অভয় সূচকে মাথা নাড়িয়ে টুলে পা বাড়ানোর ইশারা করলেন। অদ্ভুত এক আনন্দে উদাসী মুখের মধ্যেই হাসিটুকু উকি দিল মেহনুরের। টুলে পা ফেলে জিপে উঠে বসতেই দায়িত্বভার হিসেবে ঝুলন্ত আঁচলটুকু মেহনুরের কোলে তুলে দিলেন সিরাজ কাকা। মাহাতিম এসবের দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করছিল না। সে শুধু সিরাজ কাকার দিকে চোখ দিয়ে বাড়ির দিকে ইশারা করলো। শব্দহীন মুখে একবার হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে অব্যক্ত আজ্ঞাটা বুঝিয়ে দিলেন সিরাজ। গোলাকার স্টিয়ারিংটা দুটি দক্ষ হাতের চালনা পেয়ে সমস্ত জড়তা ছেড়ে গতিশক্তি ধারণ করলো। জিপটা শোঁ শোঁ করে বাড়ির শূন্য ঠোকাটা মারিয়ে বেজায় স্পিডে ছুটতে লাগলো। হৃদয়ের কপাটগুলো ভয়ের আস্তরণে নড়বড়ে হয়ে আছে। অবচেতন মনটা মিনিটে মিনিটে অদ্ভুত কিছুর আভাস দিচ্ছে। সেই আভাসে আরও সংকুচিত হয়ে লজ্জাবতী পাতার মতো কুঁকড়ে যাচ্ছেন মার্জা। তার সরল মনের শান্ত আঙিনাটা এই যাত্রা নিয়ে কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছে না। তার মাতৃতুল্য অমূল্য স্নেহের মনটা অজানা অচেনা ভয়ের কোটরে ঢুকে গেছে।
মনে হচ্ছে এবার খুবই খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। ভেতর থেকে কোনোভাবেই ভালো কিছুর শুভ সংকেত পাচ্ছেন না। হাজার চেষ্টা করেও শান্ত থাকার বদলে চাপা অস্থিরতায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন তিনি। একটু পরপর সবার আগমন নিয়ে খবর নিচ্ছেন। মাথা ঘুরিয়ে পেছন থেকে তাদের গাড়ি দেখার চেষ্টা করছেন। বোতল খুলে ঢকঢক করে পানি খাচ্ছেন, আবার মাঝে মাঝে পানিটা কুলি করে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ফেলছেন।